একের পর এক ঘটনা আমরা দেখেছি। নতুন সরকার হওয়ার পর তারাতলায় একটি ঘটনা, যেখানে প্রায় যে শেড ছিল, যে গোডাউন ছিল, সেটা ভেঙে পড়ল। তারপরে আবার বিপত্তি, মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ আগুন। বিষয়টা কিন্তু মুখ ফিরিয়ে নেওয়ার মতন নয়। বারংবার কলকাতার বুকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, মানুষের প্রাণ যাচ্ছে। এর দায় কার? পুরসভা কি পারলে এর দায় থেকে সরে যেতে পারে? আমরা জানি ইতিমধ্যে মেয়র ইস্তফা দিয়ে পালিয়েছে, কিন্তু মেয়রের যে টেনিওর সেটা কিন্তু ডিসেম্বর অবধি আছে। কিন্তু ডিসেম্বর অবধি থাকলে কি হবে? মেয়র কিন্তু তার চেয়ার ছেড়ে রীতিমতো ইস্তফা দিয়ে পালিয়েছে। তাহলে দায়টা কে নেবে? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর রজত বাবু। রজত বাবু, নমস্কার। বন্দে মাতরম। বন্দে মাতরম। আপনি বলুন, এর দায়টা কার? দায়টা পুরসভার, দায়টা ইলেকট্রিসিটি যারা সাপ্লাই করে, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই বা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, সবাই মিলে দায়। দায় নিয়ে লাভ কি আছে? শোনো, আমাদের তো অনেক পপুলেশন আছে। আমাদের দেশের মাইন্ডসেট হচ্ছে একজন মারা গেছে, সেখানে গিয়ে কদিন নাটক হবে, ন্যাকামি হবে, খুব খারাপ কথা বললাম, সরি। আর সেখান থেকে কিছু লক্ষ টাকা ঘোষণা করা হবে, পরিবারকে দিয়ে মুখ বন্ধ করে দিয়ে চলে যাওয়া হবে। আমি ওই যে তারাতলার শেডের একটা ছবি একজন আমাকে এসে দেখিয়েছে। আমি ভিডিওটা দেখে না, আমি প্রথমে ভেবেছি কি যে মানে পাঁঠার মাংস ঝুলছে দোকানে, ওপেন ঝুলে না, ওগুলো তো কোনো সভ্য দেশে ঝুলে না, আমাদের দেশে ঝুলে। আমি যে পাঁঠার মাংস মানে রক্ত প্রচুর করে পড়ছে। আমি এটা দেখার পরে বলে কি মানুষ? বলে হ্যাঁ মানুষ, তারাতলা শেষ। আচ্ছা, এটা কিন্তু একদম মানে ফার্স্ট টাইম আমি দেখেছি, না দেখে বলবো না, কেউ একটা তুলে আমায় দেখিয়েছে। আর আমি নিজে মাঝে মাঝে টুকটাক, আমার খুব একটা গলি ফুলিতে যেতে খুব বাজে লাগে। আমি মির্জা গালিব স্ট্রিট ফিট ওইসব জায়গায় একটুখানি মানে আমার এই একটা টুপি বানানোর কথা ছিল বলে আমি ওই গলিগুলোর মধ্যে দিয়ে হেঁটেছিলাম, নাকোদা মসজিদের ওইসব জায়গায় দিয়ে, ওই ধরনের রাস্তা দিয়ে চারদিকে কিছু কিছু স্পেশাল জিনিস কিনতে হয় অনেক সময়, চেয়ারের পায়া, স্ক্রু। আমি যেতে চাই না, কিন্তু আমার একটা ভাই আছে, সে সবসময় সে ওইখানে এই গলিটাতে ঘুরে বেড়ায়, তার অবশ্য প্রফেশনাল বিজনেস আছে, সে আমাকে ওখানে নিয়ে যায়। সেই নিয়ে যাওয়ার সময় আমি রাস্তা দিয়ে যেতেছি না, চমকে উঠি। তোমাদের একটা কথা বলছি, ড্রাইভার কার? আচ্ছা, কেবল কেবল আমাদের যে সব দিকে টিভির কেবল আছে, আমরা কেবল দেখি। তুমি নিজে ভিডিও তোলো তো, ভিডিও বা স্ন্যাপশটস নাও, কলকাতায় যেতে যেতে আকাশটাই দেখা যায় না। কাকের বাসা, বকের বাসা অত কদর্য কুৎসিত হয় না, রোল করে করে রোল করে করে তার রাখা রয়েছে। আচ্ছা, ওগুলো হয়তো সবকটা লাইভ নয়, কিন্তু কেটে সরিয়ে দেবে না কেন? আমাদের সবই না মানে এত শর্ট সাইটে, ঠিক এইটুকুই দেখতে পাই। আগের দিনটা খেয়ে দিলাম, কাল খাবে কি? আমাকে বাবা বলতেন যে সব সময় যে অনেক বছর মানুষ বাঁচে সেই ব্যবস্থা করতে হয়, কি করবি সেটা কর। আমি পানের দোকানও করে দিতে পারবো না, এই ভালো চাকরি না পেলে শেষ অবধি কন্টিনিউ করতে পারবি না। দেখ আমার বাবা সাধারণ চাকরি করতে, দেখ আমার মতো এই পান আনতে নুন ফুরোবে, নুন আনতে পান্তা ফুরোবে, এই কি একটা কথা ছিল না, ওইটা বলতেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি প্রচুর চেষ্টা করে, তখন পড়াশুনো ছাড়া কোনো উপায় নেই, এখনো আমি ভাবি আরে কবছর বাঁচবো জানি না, এই মুহূর্তে আমার কাছে যাই, চলো আমি তোমার তাজমহল খাই দিচ্ছি। ইজ দ্যাট অল? হোয়াট উইল আই ডু টুমরো? আচ্ছা, আমি তোমাকে 7 দিন পর তাজমহল খাই দিচ্ছি ক্যামেরায় করে। 8 দিনের মাথায় আমি করে তারপরে আমি কি করব? আচ্ছা, কিন্তু এটা তো করা উচিত নয়, ওটা তো একটা পাপের লক্ষণ যে আমি যদি মাসল ফুলি ওইভাবে পয়সা। এখন দেশের স্ট্যান্ডার্ডটা খুব লো হয়ে গেছে বলে এগুলো আমরা ভাবতে শিখি না। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আমি নিজে একবার এখানে একটা ব্রেকের মোজা খেয়েছিলাম, ভাবতে পারিনি এখান থেকে হাজরা মোড় অব্দি যাচ্ছে, ওই ব্যাখারি খুলে ঝুলছে, তার মধ্যে পেরে আমার মাথা। আমি তো একটু লম্বা হাইট বেশি বলে অন্যান্য লোকের আছে, কেউ যদি আমার চেয়ে একটু 6 ইঞ্চি লম্বা হয়, তার চোখে লেগে যাবে। এই মানে রাস্তার কোনো ফুটপাথ নেই, রাস্তায় যখন গাড়ি চালাই তখন সবাই দেখি বাচ্চা মেয়ে, বাবা তার হাত ধরে নিয়ে যাচ্ছে, বাচ্চা ছেলে মাছ কুটার চলে গেছে, ফুটপাথ বলে কিছু নেই। আমি কাকে হর্ন দেবো? আমি হর্ন দিই না, আমি হর্নটা শুধু দিই যাতে তুমি ধরো যেতে যেতে আমার গাড়ির সামনে এসে না, বড় একটা টাক করে একটা ছোট্ট হর্ন দিই, আর ব্যাগ করে ওটা সবাই লোকে দেয়। আমার তো অসভ্যতা। তুমি যাবে কোথায়? তুমি একটা ব্যাগ নিয়ে যাচ্ছ, তোমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে রয়েছে বা ছেলে রয়েছে বা একটা বৃদ্ধ লোক, আজকে পিছন থেকে এত অসভ্য গাড়ির লোকটা কন্টিনিউয়াস হক করে যাচ্ছে, আর আমার সামনে একটা বৃদ্ধ, এই চৌবাজারের সামনে একটা বৃদ্ধ লোক, সে রাস্তায় এতটুকু জায়গা, আমার গাড়িটা এরাও, সে ধীরে ধীরে যাচ্ছে, তাকে আমি কি করবো? পেছন থেকে আমার হর্ন দিচ্ছে, মানে হিজ অ্যাটিটিউড আমাকে পিছিয়ে দিয়ে চলে যাবো। আমি কি লোকটাকে ধাক্কা মেরে মেরে ফেলে দিয়ে চলে যাবো? আমি তো আরো স্লো ডাউন করে গেলাম, এপাশে যাওয়ার জায়গা নেই, ওপাশে একটা অটো, দুটো অটো, তিনটে অটো, 4টে লাইন হয়ে গেছে, আমি যাবো কোথায়? আমি আস্তে আস্তে গেলাম, আর ওই লোকটা নির্লজ্জটা পুরো 5 মিনিট আমাকে হর্ন দিয়ে গেল।
এটা একটা স্ন্যাপশট। আর ওই রোলগুলো তুমি ছবি তুলে দর্শকদের দেখিও। কালকের দিনটা টাইম না, তুমি রাস্তায় যেতে যেতে যে কোনো জায়গায়, তুমি সেন্ট্রাল এভিনিউ গেলে হরেন্ডাস এরকম এরকম এরকম। আরেকটা বলবো, আজকে থেকে, আজকে কি তারিখ, আজকে 20-21 তারিখের মধ্যে আমরা রয়েছি অগাস্টের, তাই তো? তাহলে সেপ্টেম্বর অক্টোবর 2 মাস বাকি পুজো। অর্ধেক রাস্তার মধ্যে পিলার করে এই লুচি খাচ্ছে, তেল ভাজছে, কেউ মানে গেঞ্জির বিজ্ঞাপন অলরেডি ঝুলে গেছে। হোয়াট ননসেন্স ইজ দিস? এতটুকু রাস্তা, এর মধ্যে 3/4 মানে কোন রকমের গাড়ি যাবে, 1/4 দখল, দুপাশে দুটো পিলার করে দিই। এবার যাবো মানে পড়ে গেছে, বাঁশ অলরেডি শুরু হয়ে গেছে। কলকাতা হচ্ছে বাঁশের মানে সিটি অফ বাম্বুজ, সিটি অফ জয়, ইটস এ সিটি অফ বাম্বুজ। বাঁশ কিরম ভাবে দিতে হয় লোককে, কলকাতায় আসলে লোকে দেখবে। আমরা এগুলোতে সয়ে গেছি, এটা সিটি অফ বাম্বুজ হয়ে গেছে। হ্যাঁ, তো কতগুলো পান্ডা আনলে পান্ডাগুলো বাঁশগুলো চিবিয়ে খেত। রাস্তায় ঘাটে কি ডেঞ্জারাসলি বাঁশ বাঁধিতে। আমার গাড়িটা খুব প্রিয় গাড়ি, আমার ছোট একটা গাড়ি চালাই, এটাই আমার খুব প্রিয়, এটাই আমি এখানে অ্যাফোর্ড করতে পেরেছি। এখানে তো আমার সেই মার্সিডিজ 25 বছর আগে চলা মার্সিডিজ। আমার এখনো না মানে দুঃখে চোখে জল এসে যায়, কি গাড়ি চালাচ্ছি, কি আমি ছিলাম। কিন্তু কি করবো, ওই গাড়িটা তুমি যদি আমাকে গিফট দাও, ওই 1 কোটি টাকার গাড়ি তুমি গিফট দিলে, আমি বলবো তুমি গাড়ি দিয়ে চলে যাও, আমি চালাবো। এখানে শুধু পারবো না, পার্কিং এর জায়গা নেই, রিক্সাওয়ালা, ভেন্ডার বাস নিয়ে যাচ্ছে, টোটোওয়ালা বাখানে নিয়ে যাচ্ছে, সাইকেল লেখা করতে করতে বড় বড় ব্রিজের উপর দিয়ে সাইকেল যাচ্ছে, বাইক তো এপাশ দিয়ে ওপাশ দিয়ে, এপাশ দিয়ে ওপাশ দিয়ে। একজনের মানে ওইটুকু শিক্ষা তারা বাবা মার কাছে পায়নি। আমি জানি না কি বলবো, যে দ্যাট ইজ কল্ড আন্ডারটেকিং। ওভারটেকিং ইজ অলওয়েজ ফ্রম দ্য রাইট সাইড। আচ্ছা, বড় লরি ময়লা ছড়াতে ছড়াতে ডান দিক গেছে, গ্যাক 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 করতে করতে যাচ্ছে এদিক দিয়ে। তাহলে আমি আন্ডারটেক করতে বাধ্য, তাহলে ওই জলটাইটা উঠে পড়বে এসে। তো লরিটার ওই সেন্স নেই যে তুমি ফার্স্ট লেন ধরে যাও, বাস থার্ড লেন দিয়ে করে নামিয়ে দিল। আচ্ছা, একটা বাচ্চা মেয়ে নামলো, একটা দাদু নামলো, একটা দিদিমা নামলো, দুটো কলেজ স্টুডেন্ট নামলো, সিগন্যাল খোলা থাকলে পিছনে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট। আমি এসে দাঁড়িয়ে, আমার দায়িত্ব ওদের বাঁচানো, তাদেরও কি অসুবিধা? বাচ্চাটাকে পরিবারই মা নামাচ্ছে, ভাবছে আমি যদি রেকলেস হয়ে চালিয়ে, আমি প্রচন্ড কেয়ারফুল ড্রাইভার, আমি প্রচন্ড আস্তে আস্তে গাড়ি চালাই, সব ঠিক আছে। কিন্তু কোন বাস পিছাপিছি করে আমার চেনা দুটো লোক মারা গেছে। আমার দিদি, নাম বলে দিচ্ছি, রুবিয়া দি এখানে, আমার যে 3 বছরের সিনিয়র, রুবিয়া দি মারা গেছে। শি ওয়াজ পেস্টেড ইন ফ্রন্ট অফ নীলরতন সরকার মেডিকেল কলেজ। কেউ জানে? তোমার দর্শকরা আজকে হয়তো আমার থেকে প্রথম জানে রুবিয়া দি মারা গেছে। আমি নাম বলে দিচ্ছি, হেমাটোলজি দিদি করতো, দিদি গভর্নমেন্ট হসপিটালে ডিউটি চালিয়েছে, দুটো বাস রেশারেশি করছে, পিছিয়ে দিয়ে চলে গেল। ও কি আছে, একটা চড়াই পাখি, একটা কাক মরে গেছে, হ্যাঁ, ও মুছে দেয় রক্ত। আর রুবিয়া দি তো বড় লোক, 100 কোটির উপরে জনসংখ্যায় 2-4 জন মরলে কি আসে? মরে গেছে, একটা ডাক্তার মরে তো কি আছে, ও ওটা ভেকেন্ট রেখেছে, ওই পোস্টটা ভর্তি হয়নি। আর ডাক্তার বড় লোক, মোটামুটি সেটু মাইনে পেয়েছে, তাকে তো আর মানে 1-2 লাখ টাকা অফার করা যায় না। আমি জানি না ওর পরিবারের স্ট্যাটাস কি, কিন্তু আমাদের রুবিয়া দিয়ে চলে গেছে বাসের রেশারেশিতে। তারপরে প্রতিদিন আমি দেখি রুবির মোড়টা বাসের রেশারেশি হচ্ছে। কে থামাবে? আমার মাঝে মাঝে মনে করে যে গাড়িটা হ্যাজার্ড লাইটে ফাঁসি একটা চড়মানি, কিন্তু ওটা আমি কেস খাবো। আমাকে, আমি এটাও অন ক্যামেরা বলছি, আমাকে যদি গভর্নমেন্ট দায়িত্ব দেয়, আমার 6টা এফিশিয়েন্ট পুলিশ অফিসার লাগবে অন বাইকস, আর তারা মানে থাবড়া মারতে এক্সপার্ট এরকম 6টা অফিসার লাগবে। আমি বলেই দিলাম, চাইছি 1 টাকা মাইনে দেবো মাসে। 1 টাকা মাইনে দিতে পারবে গভর্নমেন্ট? আমি 1 বছরের মধ্যে সেটা দিতে পারে প্রফেসর, কারণ গভর্নমেন্ট 1 টাকায় যদি জমি দিতে পারে, 1 টাকায় ভালো কাজ যদি হয় দেওয়া উচিত। সেটাও নেবো না, সেটাও এসে মন্দিরে ফেলে দেবো। আমাকে যদি 6টা এক্সপার্ট পুলিশ অফিসার দেয়, আমি ক্যালকাটার সিনটাই বদলে দেবো। কিন্তু ইউ হ্যাভ টু বি রুথলেস। 2-1টা সপাটি আর চপথাপড়া করবে, 2-1টা কান ধরে ওড়বস হবে, হ্যাঁ, ডিম পচা নষ্ট করে লাভ নেই। পুলিশ অফিসারদের আমি যা বলবো তাড়াতাড়ি করবো, আমার সঙ্গে ডিউটি করবে, আমি গাড়িতে করে ঘুরবো। এই বয়সে আমি বাইক নিয়ে পারবো না। আমার নির্দেশ অনুযায়ী যদি কাজ করে, 2 দিন শিথিল করে আর সমস্ত জিনিস ভিডিও রেকর্ডিং, মেরে যে কান ধরে ওড়বস করাবো। কারণটা বলা হবে যে তুমি মহিলা হলেও তুমি বাঁচবে না, মহিলা পুলিশ তোমায় করাবে যে দিদি কি করেছিল, হেলমেট ছাড়া বাচ্চা নিয়ে যাচ্ছিল, দিদিকে এখানে 50 টাকা ফাইন করা হয়েছে এবং 2 বার ওড়বস করতে বলা হয়েছে। নিয়ম সরকার করেছে, নতুন নিয়ম, নতুন সরকার নিয়ম করেছে, কিন্তু প্রশ্নটা এখানে, নিয়ম হয়, নিয়মটা কি কেউ মানে না, বা সেটা পরবর্তীকালে মানে ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতন হয়, এটাই কিন্তু হবে না। এক্সাম্পলারি শাস্তি যতক্ষণ, আমি বলছি আমাদের স্কুলে আমি সাউথ পয়েন্টে পড়তাম, অত স্ট্রিক্ট ছিল স্কুল। কথা বলা বারণ টিচার যখন পড়াচ্ছে, ঠিক আছে, কথা বলা বারণ, তার মধ্যে আমি কথা বলছি, বলছি তো আমি বাচ্চা ছিলাম, একদম মহিলা পিতা আউট ক্লাসের বাইরে। কি লজ্জা, দাঁড়িয়ে রয়েছে, আমি দাঁড়িয়েছি নিচে কথা বলতে গিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়েছি। আচ্ছা, 2 জন ধরা পড়েছি, মান বেঁচেছে আর কি, 2 বন্ধু দাঁড়িয়ে আছি,
সামনে দিয়ে সব যাচ্ছে, আমরা পাশের বাড়ি দাঁড়িয়েছি, সে বলে বাঁচিয়ে দিয়ে বলে ঢুকেছি বলে না, you're not still allowed to enter, I'll take you to the staff room. এই যে এক্সাম্পলারি শাস্তি, পরের দিন আমার প্রাণ ফেটে যাচ্ছে তোমার সঙ্গে কথা বলতে, আমি বলতে বললে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, কিছু স্যারটা আসতেন, মাথায় গাঁটটা মারতেন, কান বলে দিতেন, একদম ওইটাই আমি কলকাতায় করতে চাই। যার ক্ষমতা নেই, একটা টোটোওয়ালাকে ফাইন করবো 30 টাকা, কিন্তু সেটা ভিডিও রেকর্ড করে পুরো সারা একদম চ্যানেলে কোনো একটা দেখা হবে, গভর্নমেন্টের চ্যানেলে দেখানো হবে যে এই হচ্ছে কালকে টোটোওয়ালারা দেখবে লাইনে চলে আসছে, ওই ওভারটেক করে 1 2 3 4টে লাইন আমার সামনে ঠিক করে দেবো আমি। 6 months to 1 year আমাকে দিন। স্যার, এই যে ঘটনাগুলো অবৈধ নির্মাণের জন্য যে ঘটনাগুলো বারবার ঘটছে, মেয়র তো পালিয়েছে, ববি হাকিম তিনি থাকাকালে এত এই যে ফায়ার অডিট থেকে শুরু করে লাইসেন্স তারা কিভাবে পেল, এই অবৈধ হোটেল, অবৈধ গেস্ট হাউস এই যে বানাচ্ছে, তার প্ল্যান কি করে স্যাংশন হচ্ছে, কারা করছে, এর দায় কি মেয়রের নয়? মেয়র তো পালিয়ে গেছে চেয়ার ছেড়ে পালালেই কি দায়মুক্ত হওয়া যায়? ওইটাই বলছি, চেয়ার ছেড়ে পালিয়ে গেলে হয়ে গেল, তাই না? 25টা ব্যাগ নিয়ে একটা চোর, তার চোখ আছে না নেই কেউ জানে না, চোখে দেখে কি দেখে না জানি না, পাথরের চোর না নড়ে, চোখটা নড়ে তাও জানি না, কেউ টেস্ট করেনি। ও তো বলছে আমার চোখে গেছে, আমার ডাক্তার টেস্ট করেছে কি? না, এখানে ডাক্তাররা তো পারবে না। পারবে না, আমার ডাক্তার আমি জুরিসডিকশনে পারবে না মানে? তুমি আমার ডাক্তার, আমি গভর্নমেন্টের চিফ, তুমি আমার ডাক্তার, তুমি যখন চাকরি পেয়েছো তুমি আমার জন্য কোয়ালিফাইড, ইউ গিভ ইউর সার্টিফিকেট ব্লাডি, আই এম গোইং টু সেন্ড হিম টু ইউ। তুমি দেখে আমাকে একটা রিপোর্ট দিলে যে না ওর চোখে কোনো গন্ডগোল নেই, আমি সেটাই ব্যাস ঠিকটা হয়ে গেল, আর তুমি বললে ওর চোখে একটা স্লাইট গন্ডগোল আছে, তখন আমি সেটা কনসিডার করবো। আমার ডাক্তারকে দিয়ে চেকই করানো হয়নি। কিন্তু বিষয় হচ্ছে হাইকোর্ট কিন্তু প্রথমে এই নির্দেশই দিয়েছিল যে এখানকার এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে একটি টিম গঠন করে তারা চিকিৎসা করবে বা কি হয়েছে ফার্দার রিপোর্ট জমা করতে হবে। তারপরেই তিনি চলে যান সরাসরি সুপ্রিম কোর্ট, এবং যে বিষয়টা সামনে এসে সুপ্রিম কোর্ট প্রথমবার কিন্তু সেই হাইকোর্টেই ফেরত দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার গেল সুপ্রিম কোর্টে এবং আমি জানি না পারমিশন পেয়ে গেল। আমি জানি না তোমার চ্যানেলে আমি বলেছি কিনা, আমি কারোর চ্যানেলে তো নিশ্চয়ই বলেছি, একাধিকবার বলেছি কথাটা। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে জেল খাটবে, পরিষ্কার কথা, ফের বাচ্চা জেল খাটবে কিনা, আমি বলছি না। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে মমতাজ বানু কি জেলে যাবে, আমি বলছি না। উচিত কি? হ্যাঁ উচিত, কিন্তু যাবে না। আচ্ছা, তারপরে বলেছে চিলিং মাছটা কি পালিয়ে যাবে, আমি বলছি হ্যাঁ। 6 ঘন্টার উইন্ডো যদিও পায়, ওর টিকিট কেটে পালিয়ে যাবে, পেয়ে গেছে অলরেডি, তার বেশি পেয়েছে, ওর টাকা সাইফন হয়ে গেছে। এখানেও দৃষ্টি আকর্ষণ করছে, ধরো 20 টাকা আর আমার পকেটে, তাই না? দুটো ফ্রিজ করে যেতে হবে, 18 টাকা তুমি জানোই না, আমি তোমায় দৃষ্টি আকর্ষণ করিয়ে দিচ্ছি ওইখানে, তুমি ডিস্ট্রাক্ট এই দেখো আমার কাছে আমার তদন্তকারী সংস্থা, অফিসার, মিডিয়া সবাই ওদিকে ফোকাস থাকবে, ও 18টা নিয়ে চম্পট। এক্স্যাক্টলি। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল, ওকে টেস্ট করানো হয়নি, ও জেলে যাবে না। আচ্ছা, ফিরবে? মোস্ট প্রবাবলি না। আমি বাজি লড়ি না, কিন্তু মানে খুব কম তোমার সঙ্গে 1 টাকা বাজি লড়তে পারি, 1 টাকা বাজি, তার বেশি না। বাজি লড়া খুব খারাপ, যুধিষ্ঠিরের মতো হয়ে যাবে তো। হ্যাঁ, 1 টাকা বাজি আমি লড়তে রাজি আছি, ও ফিরবে না, কারণ ওর মানি সাইফন হয়ে চলে গেছে। ওয়াই দ্য হেল শুড হি কাম ব্যাক? এখানে লাফাচ্ছে সব নাকি ওকে টাইট নিয়ে কিছু করতে হবে না। খুনের মামলায় ধরা যায় না আমাদের লোককে, ধর্ষণের মামলা একদম বেশ, তারা বেরিয়ে যাচ্ছে। অনুব্রত বলতে লাগলো চরম চরম ঢাক ভুল বাতাসে কি সব বলতো না, ইডিয়েটটা তিহারে থাকার পরও সে একদম ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফিগার আবার ইমপ্রুভ করে গেছে, গ্ল্যামার কে ফিগার, এদিকে আঙুল ওদিকে ঝর্ণা ঘি ঝরে পড়ছে শরীরে, ফিগার রিটার্ন। আর অন্য একটা আছে রোগা মতো লোক ছিল, যার 50 কোটি না কত ট্রাম টাকা, 4টে মেশিন ফেল হয়ে গেল টাকা বলতে। না তুলমণ্ডল তো এখন পালিয়ে বেড়াচ্ছে, ধরতে পারিনি, কোথায় নেপালে চলে গেছে, মালয়েশিয়া চলে গেছে। আরো যেখানে ছিল না, ওই যে যেটা এডুকেশন মিনিস্টার ছিল, এখন পুরো হয়েছে 200 কিলো ওজন, যান ওই 200 কিলো ওজন, 500 কিলো টাকা নিয়ে বসে, 500 কিলো টাকা নিয়ে বসে আছে, আবার এখন জানন্দা বসে চা খাচ্ছে, বড় ল্যাবরেটরি আছে, আদর করছে। কিন্তু আমাদের ওই এক্সাম্পলের শাস্তি তো হয়নি, গেঁথে দেওয়া আছে, জেলে জায়গা নেই, এত সুন্দর করে জমি করে চোর বলছো কেন, অভিযোগ উঠেছে, এখনো তো তদন্ত চলছে, মানে চোর বলা যাবে না, ওনাদের তো অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে, মানে যতক্ষণ না প্রমাণিত হবে সে চোর নয়। ওইটা কে ফাঁসিয়েছে জানো? বলে দিয়ে আজকে কে ফাঁসিয়েছে কেউ জানে? দর্শকরা জানে? মজা করতে না, ওটা ফাঁসিয়েছে পিসি সরকার, ম্যাজিক করে 50 কোটি দিয়ে দিয়েছে। ম্যাজিশিয়ান ছাড়া আমি কাউকে দেখতে পারি, আমার তদন্ত হওয়া উচিত। প্রদীপদা আপনি কিছু মনে করবেন না, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, পিসি সরকার ওয়ার্ল্ড ফেমাস ইন্টারন্যাশনাল। আমার মনে হয় প্রদীপদা আঙুলটা আপনার দিকেই যাচ্ছে, আপনি একমাত্র ম্যাজিক করে অত টাকা
ওই চোরের খাটের তলায় দিয়েছেন, তাছাড়া তো আমরা কোনো রাস্তা দেখছি না। ও তো চুরি করেনি, আপনি সেটা কি করে দিয়েছেন? আপনি সাইবাবাকে রসগোল্লা খাইয়েছেন, ওকে টাকা দিয়েছেন আমার মনে হয়। স্যার এতগুলো প্রসঙ্গ নিয়ে কথা বললাম আমি, যেহেতু আপনার একটা সত্যি আন্দোলন ছিলই অভয়াকে নিয়ে, এটা দিয়েই আমি শেষ করব। অভয়ার বিচার তো সত্যিই হলো না এখনো পর্যন্ত, এবং অভয়ার মা রত্না দেবনাথ তিনিও কিন্তু বলেছিলেন আমি ক্ষমতায় এলে বা আমি বিধায়ক হলে, ক্ষমতা পেলে হয়তো, ক্ষমতা থাকলে হয়তো আমি আমার মেয়ের বিচার দিতে অনেকটা সুবিধা হবে, দিতে পারবো, বা আরও যারা মেয়েরা আছে তারা যাতে সুরক্ষিত থাকে, মহিলা সুরক্ষা বাড়ে, সেই দিকটাও আমি কাজ করতে পারবো। তো প্রায় 100 দিন সরকারও হয়ে গেল, মানে 100 দিনের সরকার, 100 দিন পূর্ণ হলো নতুন সরকারের, এখনো সেভাবে কিছু হলো না। কিন্তু একটা আপডেট হয়েছে, একটা পদ এগিয়েছে, মানে একটা পা এগিয়েছে। নির্মল ঘোষ তিনিও একজন প্রাইম অ্যাকিউজ ছিলেন, তাকে অ্যারেস্ট করা গেছে, তিনি অ্যারেস্ট হয়েছে। ও ও ও একটা মানে আর কি চোরেদের মধ্যে, সব মহাচালাক চোরেদের মধ্যে ও একটু গাধা, হাফ গাধা আর কি, হাফ গাধা, অর্ধেক গাধা। ওই ধরা পড়েছে, ও বেরিয়ে আসে, ও তো জেলে গেছে, বেরিয়ে আসে বলে তখন দেখবে আর মালা টালা দিয়ে ওর বাড়ির লোকজন বা ওর পাড়ার লোকজন এখনো ওকে নিয়ে যাবে, সেরকম সাপোর্টও এখনো আছে, এটাকে ধরেছে। আর হ্যাঁ, চেষ্টা করেছিল, ওই জন্যই উনি এমএলএ হয়েছিলেন। তার পিছনে কার অবদান, কেন এমএলএ হয়েছেন, কোনোদিন তো ঠিক ছিল না উনি এমএলএ হবেন, সেটা প্রশ্ন ওনাকেই করবে, উনি উত্তর দিতে পারবেন কেন উনি এমএলএ হয়েছেন, কে ওর পিছনে দাঁড়িয়েছে, কে ওকে কাউন্সিলিং করেছে, কে ওকে পুশ করেছে, কে ওকে রিকোয়েস্ট করেছে, অনেক সিকোয়েন্স আছে, আমি সেটা বলতে চাই না, ওনাকে জিজ্ঞাসা করবেন, উনি যা বলবেন সেটাই ফাইনাল। কিন্তু চেষ্টা যে করেনি তা নয়, কিন্তু বিহবল হয়ে যাচ্ছে, এবং অলরেডি আমার রেডারে অনেক এদিক ওদিক লোক এখানে এদিক ওদিক ঢুকে গেছে। করলে খুব ভালো, আমি তো বসে আছি, আমি সেই বিচারের ইয়েটা, আমাকেই যে বিচারটা এনে দিতে হবে তার কোনো মানে নেই, আমি সেই সব দিতে ভুগি না যে আমি কেন লাইন লাইটে আসতে পারছি না। উনি যদি পারেন সেটা খুব ভালো। রত্নার সঙ্গে আমার বেশ কদিন কথা হয়নি, অত্যন্ত আমার একটা ট্রাস্টও করেছে, এই ট্রাস্ট সম্বন্ধে আমি কিছু জানি না, আমি শুনলাম একটা ট্রাস্ট হয়েছে, আমাকে আসতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, উদ্বোধনও হয়েছে, গিয়েছিলেন না না, আমার নিমন্ত্রণ ছিল যাওয়ার জন্য, মিথ্যা কথা বলবো না, আমাকে 4-5বার ফোন করেছে, আমি সেই সময় আর ফোন তুলে কথা বলা হয়ে ওঠেনি। এনিওয়ে, ওটা আমি তখন যেতে পারিনি, ট্রাস্টটা সম্বন্ধে আমি কিছু জানি না, আমার কোনো জানকারি নেই। তবে একটু যেহেতু পলিটিক্সের কিছু লোক তোমাদের মতো এসে পড়ে, কিছু লোক আমার কাছে কি চায় আমি জানি না, আমি তো কিছু দিতে পারবো না, আমার কাছে কানাঘুষো এসছে, অত্যন্ত করাপ্ট লোকেরা ওই দিকে পানিহাটিতে তারা অ্যাকশন নিচ্ছে, করাপশনে ভর্তি হয়ে গেছে। এখন এটা রত্নার মানে বিচার, রত্নার ভাগ্য এবং রত্নার কর্মফল সেইটাই পাবে। ও যা করবে, সিএম গেছিলেন, সিএম যদি ইনভলভ হন ওই ট্রাস্ট, সিএম একা হাতে তো বদলাতে পারবেন না, ওনার তো অন্যান্য অনেক কাজ আছে, উনি তো অনেকটা আপার হ্যান্ড দিয়েছেন যে আপনি এগিয়ে যান, এটা কোনো, ওনার প্রেজেন্সটাই অনেক। এবং শুভেন্দুবাবু অন্যায়ের সঙ্গে আপোষ করার লোক নয়, উনি প্রচুর চেষ্টা করছেন শুভেন্দুবাবু, আমি পার্সোনালি ওকে কিছু করি না, কিন্তু এত প্রবলেম, এত লোক, এত চাহিদা, এত টানাপোড়েন। আর যে কথাটা আমি বলতে গিয়েও বলা হলো না তোমার ওই প্রশ্নটার জবাব, যে সেফটি, কলকাতা ইজ হাইলি আনসেফ, ইলেকট্রিসিটিতে পড়তে পারো, বিল্ডিং মিলে পড়তে পারো, বাঁশ ভেঙে পড়তে পারে তোমার, জল জমলে ইলেকট্রিসিটি তারগুলো সিএসসির এমন ভাবে ওপেন থাকে, সেগুলো জলের মধ্যে পড়ে এবং সেই রাস্তার জল জমা। হ্যাঁ, আমি দেখেছি, একদম আমি দেখেছি Exactly. সাইকেল নিয়ে যেতে যেতে লোকটা ইলেকট্রিসিটিতে পড়ে গেল, ওই ভিডিও দেখেছি 1 বছর আগে, কিচ্ছু হয়নি, এখনো জলের মধ্যে ওই রয়েছে, কোথায় গর্ত আছে দূর করে। অ্যাকচুয়ালি আজ থেকে আমার মনে কত বয়স হলো, 82, যখন 8-9 বছর বয়স, প্রথম কলকাতায় এসে হয়তো 8, তাহলে 75 বছর আগে ধরে নেওয়া যাক, 75 বছর আগে মা স্কুল থেকে ফিরতে ফিরতে হাইড্রেনে ঢুকে গেছিল, কেউ একটা, আর বেঁচে থাকার কথা, এই কদিন উনি থাকার কথা, আবারও পৃথিবীতে আসার কথা বলে, মাকে কে একটা চুলের মুঠি ধরেছে, দেখা গেছে এটাই হবে, 3টে মেয়ের মধ্যে একজন ঢুকে গেছে, বা 2টো মেয়ের মধ্যে একটা, এরকম একটা কিছু। মার থেকে আজকে গল্পটা শুরু হওয়ার এবার। হ্যাঁ, কিন্তু চটি ফটি সব চলে গেছে, তখন দাদু বলছে বাবা ঢুকে গেল, তো চটিটা কোথাও রাখ, চটি। তা আমরা ওই যে 75 বছর আগে, আজকে মার যদি 75 বছর বাড়িয়ে দেওয়া হয় বয়সটা, তাহলে ওই 75 বছর বাদে ওই রিস্ক রয়ে গেছে। আচ্ছা, মানে বলছেন 80তম স্বাধীনতা দিবস ভারতবর্ষ পালন করলো, কিন্তু ওই 75 বছর আগে যা সিচুয়েশন ছিল এখনো সেটাই আছে। মানে ভারতবর্ষ হয়তো স্বাধীন হয়েছে 80 বছর হলো, কিন্তু পড়ে আছে সেই একই জায়গায়। দিল্লি লালকেল্লা গ্ল্যামারাস জায়গা, দুর্দান্ত কুচকাওয়াজ হয়েছে, হেভি মিলিটারি, আমাদের পুরস্কার, রাস্তা গ্যালারি ভেঙে, এখানে
গ্যালারি করে এবং ইতিহাসের প্রথম বন্দে মাতরম পুরোটা করা হয়েছে। পুরোটা ওটা দুর্দান্ত achievement। তাও সোনিয়া গান্ধী হাত পাত দিয়ে অঙ্গভঙ্গি করে একটা বিরক্ত হচ্ছিলেন পুরোটার জন্য। খড়গোটা কি হয় খড়গোটা খালকে খড়গ আমি খড়গ বলি ওই খড়গ মিস্টার খড়গ সেও আবার মানে খড়গ 150 কিলো আমার দেখে মনে হয় 105 তো হবে 105 ডেফিনেটলি। তা ওই যে মিস্টার খড়গ উনিও বিরক্ত। আর এখানে ইটালিয়ান বারটেন্ডার না কি কাজ করতো ওখানে ঝাড় দিত রাস্তায় ইটালিতে, আজকে এসে এখানে ইন্ডিয়াকে গিলে খাচ্ছে ককরোচের মানে পিছনে ইন্ধন জোগাচ্ছে। হ্যাঁ, আর ওর আধা পাগল ছেলে হাফ ম্যান, হ্যাঁ পাপ্পুনা কি নাম ওর, পাপ্পুনা ডাকু কি নাম, ওটা ওরকম ঘুরে বেড়াচ্ছে আধা দাঁড়িয়ে, আর দেখলে কিরকম ঘৃণা লাগে। মানে সত্যি বলছি আমি যদি একে না চিনি রাস্তা দিয়ে হাই ডক্টর ব্যানার্জি বলুন, আমি সেখানে করতে আমার একটু কিরকম লাগে। হ্যাঁ ম্যান পার্সোনাল স্পেসের বাইরে যাও, কিন্তু তাদের সুবিধা বা অসুবিধা, ইট ইজ হাইলি ডেঞ্জারাস টু লিভ ইন কলকাতা, বিশেষ করে ক্লোজ ভিসিনিটি। 500 জায়গা করতে পারবো। আমার বাড়িটাই যে তৈরি হয়েছে তারপরে যে বাড়িটা গেঁথে দিল, আমার বাড়িতে কোনো অ্যাক্সেস নেই তো, তাহলে ফায়ার ব্রিগেডের একটা 50 আপনার গেট অবধি অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, অ্যাম্বুলেন্স একটা স্ট্রেচার ঢোকাতেও সমস্যা। আমার গলিটাই ব্লক করে রেখে কতবার পুলিশগুলো ছিল, এখন অবশ্যই উঠেছে। এখন আমি নিজেই মস্তানি করে গায়ের জড়ি করেছে গব্বর সিং এর মতো ঘুরে বেড়াই আর কি, গলি খালি জায়গায় গাড়ি হাঁটা করে আমি গলির মুখটা ফাঁকা রাখি। কিন্তু কি অসুবিধা হয় ভাবতেই, একটা অ্যাম্বুলেন্স অ্যাক্সেস পর্যন্ত নেই। আর এইটা তো তবু ভালো, টালিগঞ্জের গলি, বাগবাজারের গলি, সেটা সব আনপ্ল্যান যেটা ছিল তার মধ্যে আবার খড়কুটো দিয়ে ওঠে চেতলা দিয়ে তুমি যাও না, গাড়ি ঘুরবে যে কোনো জায়গায় কালীঘাটের মধ্যে ঢুকো। আমি দেখে এসেছি একটি মেয়ে আমাকে হেল্প করবে বলে, বাবা মারা যাওয়ার পরে বাচ্চা একটি মেয়ে হেল্প করবে বলে খালি বলছে স্যার আপনি আমার বাড়িতে আসুন। গিয়ে না কাউকে তো বলা যায় না ভাই আমি তোমার বাড়িতে, আর মানে আমি না ওকে খুব মানে অ্যাটলিস্ট আমার চেহারাটা দেখলো, তার বাচ্চা মেয়ে তো দূর করে সেও তার বাড়িতে আসতে পারছে না। আমি না ওকে আমার ভাইকে নিয়ে গেছিলাম, আমি ওকে বুঝিয়ে বললাম যে মা আমার বাড়িতে তুমি খুব সেফ, আমার তো অনেক বয়স হয়েছে, তুমি এসে হ্যাঁ তুমি কারো বাড়িতে যেতে ভয় লাগে, মেয়েটা সিটি আছে তার কারণ আছে, আমি বলছিলাম সে কোথা থেকে এসছে কালীঘাটে ওইখানে। আমি বলছি আমার কুকুরটাকে দিলে না, কুকুরটা মানে দমন থেকে মরে যাবে, কুকুরটা থাকতে পারবে না, একটা মানুষ ওখানে থাকে। তারপরে তার কি মনে হলো, সে আমার এখানে এসে টেবিলে বসে আমাদের একটু চা শিলা খাওয়া, আমার বাবার কাজ কিছু করে দিল। হ্যাঁ, এই রকম মেয়েটিকে দেখে যে স্কুলে পড়ছে, ব্রাইট ক্লাস করছে, স্কুলে পড়ছে, স্কুলে না সরি কলেজে পড়ছে, জোয়ারিতে সে মেয়েটা ব্রাইট, ও চাকরিও পেয়ে যাবে, কিন্তু কোথায় থাকে দেখে না আমি মানে ওকে কোনো রকমে বুঝিয়ে টুঝিয়ে যে দেখো তুমি আমার মেয়ের মতো এসে আমার কাজটা করে না, আমি তোমাকে দিয়েই করাতে চাই কাজটা। ইউনো ওয়াই আই ডিড দ্যাট, আই ওয়ান্টেড টু পে হার সাম মানি। ওর বাবা মারা গেছে, মেয়েটা পুরো অথৈ সাগরে পড়েছে, আমি ওখানে পয়সা দিয়ে ওটা আমার জন্য একটু, এটা বলা উচিত না চ্যারিটি, কখনো আমি বলি না আমি এরকম হায়ার চ্যারিটি, কিন্তু আমার বলা উচিত। কিন্তু আমি ওকে দিয়ে কাজটা করালাম যে ওকে এটা অ্যাসুরেন্স দেওয়ার জন্য, যদি এটা দেখে ওর মনে হয় যে আমি ভালো চাকরি করবো, ভালো বাড়িতে আসবো, কোথায় থাকে আস্তাপুর বললেও সেটাকে কম বলা হয়। এই তো, এবং সেখানে সেফটির কোনো ব্যাপারই নেই, পাশেই আদিগঙ্গা, আর উল্টো দিকে এই পাগলিনীর বিচারক। হ্যাঁ, এই যে মমতাজ বানু পাগলামি করে বেড়াচ্ছে উল্টো দিকে টালির চাল, তো 5 স্টার টালির চাল, থাকে থাকে টাকা রাখা বোধ উল্টো দিকে। একটু হেঁটে গিয়ে দেখেছে ওইখানে মেয়েদের কি অবস্থা, ওই পল্লীটা যে পল্লী, বুঝতেই পারছো আমি তো প্রচন্ড রেসপেক্ট করি, নিষিদ্ধ বাজে পল্লী বলে তো আমি রেসপেক্ট করি। স্বামীজি বলে গেছিলেন ওদের পায়ের ধরে নিয়ে ওদের মাটি দিয়ে দুর্গা পুজো শুরু হয়। ওই পল্লীর একটা গলিতে কেউ ঢুকে কোনোদিন দেখেছে ওদের কি কি রিকোয়ারমেন্ট, ওরা কিভাবে বেঁচে আছে, কেউ জানে? কোথায় বিদ্যুৎ লিক হচ্ছে, কোথায় জল উঠে যাচ্ছে, কোথায় সাপে কামড়াচ্ছে, কোথায় কেউ মানে সাপ কামড়াচ্ছে, সব আছে শিওর। বলবে যে এই হয়েছে অসুখ হলে কিছু করার নেই, কার্ডিয়াক অ্যারেস্ট হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, আগুন লেগে গেলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না, পোকার মতো বলবে। আমার তো জল দরকার হয়েছিল একদিন, আমার পাম্পের জন্য কিছুটা প্রবলেম ছিল, কর্পোরেশন থেকে একটা মানে 50 ফুট না 70 ফুটের পাইপ এনে আমার বাচ্চাটা ভর্তি করতে, দেখলাম যে আমার পয়সা আছে বলে আমি এফোর্ড করলাম, কর্পোরেশন চট করে গাড়ি পাঠিয়ে দিল, তারা কি করবে, 4 দিন বসে থাকবে, স্নান ছাড়া ফুটপাতে গিয়ে স্নান করে আসবে। একদমই অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতেই পারলাম যে হয়তো দেশ স্বাধীন হয়ে গেছে 80 বছর, কিন্তু কলকাতা পড়ে আছে সেই পিছিয়ে যাওয়া 75 বছরে। কলিকাতা চলিতেছে নদীতে নদীতে, কলিকাতা চলিতেছে নদীতে, একদমই কলকাতা চলিতেছে নড়িতে নড়িতে। তাই তো শুনি ঠিক বললাম, একদম। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা অনুষ্ঠানটি দেখলেন। বন্দে মাতরম। বন্দে মাতরম।